সবাই দেখেন, কিন্তু স্বপ্নকে কি সবাই বাস্তবায়ন করতে পারেন? যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছেন তাদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সাহস প্রয়োজন ছিল। স্বপ্নজয়ী অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শারমিন সেলিম তুলি। আমাদের সাথে আছেন একজন স্বপ্নজয়ী মানুষ, তিনি হচ্ছেন সুম্মা তাহেরা। কেমন আছেন আপু আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার কাছে স্বপ্নের প্রকৃত সংজ্ঞা কি? আমার কাছে স্বপ্নের প্রকৃত সংজ্ঞা হচ্ছে যে স্বপ্নটা মানুষকে বিকশিত করে তোলে, সেটাই হচ্ছে স্বপ্নের প্রকৃত সংজ্ঞা। এবং সেই বিকশিত হওয়াটা মানে হচ্ছে তার চিন্তাধারার কতটুকু বিকাশ হচ্ছে। আর আমার কাছে যদি বলেন আমার কাছে আমার স্বপ্ন কি, তাহলে আমি বলবো আমার স্বপ্নটা আমার নিজেকে ছাপিয়ে, আমার পরিবারকে ছাপিয়ে, আমার সমাজকে ছাপিয়ে আরও বড় কিছু, সেটা হচ্ছে পৃথিবীর প্রতিটা মানুষ মানুষ হয়ে উঠুক। এটাই আমার স্বপ্ন, যেখানে কোনো যুদ্ধ থাকবে না, কোনো ধ্বংস থাকবে না। এই যে চারদিকে যে ধর্ষণের খবর আসছে, ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে, এই ধরনের নেগেটিভ খবরগুলো আসবে না। পৃথিবীটা সুন্দর হয়ে উঠুক, মানুষগুলো মানুষ হয়ে উঠুক, এটাই আমার স্বপ্ন। তাহলে আপনার চোখে স্বপ্নজয়ী কারা? আমার কাছে স্বপ্নজয়ী অবশ্যই মানুষরা। সে নারীও হতে পারে, পুরুষও হতে পারে। জীবনটা তো হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনই কিন্তু প্রতিবন্ধকতায়, বাধায় ভরপুর। ওই বাধাগুলো অতিক্রম করে, প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করে ধৈর্যের সাথে, সাহসের সাথে, পরোপকারিতার মাধ্যমে এবং আত্মবিশ্বাসের সাথে যারা এগিয়ে যেতে পারে, তারাই হচ্ছে আমার কাছে স্বপ্নজয়ী মানুষ। আপনি এখন যেই অবস্থায় আছেন, এখন যে স্বপ্ন আপনি দেখছেন, এই স্বপ্নের সাথে কি আপনার ছোটবেলার স্বপ্নের কোনো মিল আছে? হ্যাঁ, আমার ছোটবেলার স্বপ্নের সাথে আজকে আমি যেখানে পৌঁছেছি অনেকখানি মিল আমি পাচ্ছি। যেমন আমার ছোটবেলাটা শুরু হয়েছিল বরিশাল শহরে, এবং বরিশাল শহরে প্রথম যে ইংলিশ মিডিয়াম স্কুল মল্লিকা কিন্ডারগার্টেন, আমি ওইখানকার ছাত্রী ছিলাম 1980 সালে। এবং ওই সময়টাতে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আমার টিচাররা যে আমার কপিগুলো চেক করে দিত, আমি কিন্তু টিচারদের কপি যেটা পরের বছর যেটা পুরনো হয়ে যায়, আমার কপি আমি নিজে নিজে সাইন করতাম, নিজে নিজে টিক চিহ্ন দিতাম, সাইন করতাম, কারেকশন করতাম। এবং আমার কাছে মনে হতো যে আসলে নিজের কারেকশনের সাথে সাথে আরো কিছু কারেকশন আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাহলে তাদের আপনি কারেকশন কি মনে করা। করতেন যে আপনি শিক্ষক হবেন? হ্যাঁ, আমার মনে হয় আমি শিক্ষকতা পেশাটাকেই পছন্দ করতাম। শিক্ষকতা পেশাকে আমি পছন্দ করতাম, সাথে আরও কিছু কাজ আমি পছন্দ করতাম, যেটা আমি এখনো পর্যন্ত কন্টিনিউ করছি। সেটা হচ্ছে মানবিক কাজগুলো, মানুষের পাশে দাঁড়ানোর কাজগুলো। একই সাথে হচ্ছে আমাদের শিল্প সত্তার যে বিকাশটা, সেই কাজগুলো করে যাচ্ছি। কারণ আমি শুধু শিক্ষকতার পাশাপাশি আমি লেখালেখি করছি। এখন পর্যন্ত আমার 9টি বই বের হয়েছে, তার ভিতরে আছে কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, এবং এই বছর আমার একটা উপন্যাস নিউ মেমোরি, রিমঝিম বৃষ্টির শহরে, সায়েন্স ফিকশন উপন্যাস পাবলিশ হয়েছে, যেটা বেস্টসেলারও হয়েছে। আপনার স্বপ্ন পূরণে আপনার পারিবারিক কতটা সাপোর্ট ছিল আপনার সাথে? স্বপ্ন পূরণে পারিবারিক সাপোর্ট তো অবশ্যই ছিল। ওই যে চিরদিনও একা হয়নি তো জয়ী পুরুষের তরবারি, ঠিক একইভাবে নারীও যদি বিকশিত হয় সেখানে অবশ্যই তার সাপোর্টটা দরকার, এবং সেই সাপোর্টটা আসে তার হাজব্যান্ডের মাধ্যমে মূলত। এবং আমি বলবো যে আমার হাজব্যান্ড যদি আমার পাশে না থাকতেন, আমি আসলে এই পর্যন্ত আসতে পারতাম না। সে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে সব সময় সে আমাকে আসলে আমার পাশে ছিলেন। আমি যেটা করতে চেয়েছি সে আমাকে সাপোর্ট দিয়েছেন। আমি লেখালেখি করতে চাচ্ছি, সে কখনো অন্তত আমি দেখিনি সে আমাকে কোনো বাধা দিয়েছে যে তুমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, সেটা হয়নি। আমি আমি আমার জায়গাটাতে স্বাধীনভাবে কাজ করে যেতে পারছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চারা, ওরা প্রচণ্ড হেল্প করে আমাকে। যে কোনো প্রতিবন্ধকতা যখন সামনে চলে আসে তখনই ওরা নিত্য নতুন আইডিয়া দেয়। আমার বইগুলোর প্রচ্ছদ আমার বাচ্চারা করেছে, এই 9টা বই পাবলিশ হয়েছে ওরাই করেছে। তারপরে হচ্ছে যখনই আমার একটু মন খারাপ হয়, আমি আমার বাচ্চাদেরকে, আমার 3জন বাচ্চা, 3জনই কিন্তু আমার পাশে থাকে,
আমার হাজব্যান্ড আমার পাশে থাকে, আমার ফ্যামিলি, আমার মা, ভাই বোন, ওরা সবাইকেই আমি পেয়েছি আসলে আমার পাশে। এটা আমার সৌভাগ্য। আপনার জীবনের তাহলে টার্নিং পয়েন্টটি কোনটি ছিল? আমার জীবনে টার্নিং পয়েন্টের ব্যাপারটা যদি বলতে হয় তাহলে একটু পেছন থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমি তো আসলে যখন বরিশাল থেকে ঢাকা এলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। এর আগে বরিশাল সরকারি ওমেন্স কলেজ থেকে আমি মেয়েদের ভিতর যশোর বোর্ডে সেকেন্ড হয়েছিলাম এবং সম্মিলিত মেধায় 13তম হয়েছিলাম। এরপর যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, নবম হয়েছিলাম, মেয়েদের ভিতর থার্ড হয়েছিলাম। তো স্মুথলি যখন যাচ্ছিল, হঠাৎ করে হচ্ছে যখন আমি থার্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়, পড়াশোনাটা থমকে যায়। এটা যে ইচ্ছাকৃতভাবে ঠিক তা না। এটা হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু পিএইচডি করছিলেন, তখন কমনওয়েলথ স্কলার ছিলেন, তখন আমি ইউকেতে চলে যাই এবং ইউকেতে আমার তখন এমন একটা অবস্থা, না আমি আন্ডার গ্র্যাডে ভর্তি হতে পারছি, না আমি পোস্ট গ্র্যাডে ভর্তি হতে পারছি। আর অবশ্যই বিত্তের একটা টানাপোড়েনের ব্যাপার ছিল, টিউশনস অনেক হাই ছিল। তখন চিন্তা করলাম যে থাক, একটু সময় নেই, তারপরে আগাবো। এইভাবে করতে করতে আসলে 4টা বছর পার হয়ে গেল। তো আমার লাইফের ফার্স্ট টার্নিং পয়েন্টটা ছিল আমার বাবার মৃত্যুটা, যেটা হচ্ছে আমার বাবা হঠাৎ করে সিভিয়ার কার্ডিয়াল অ্যাটাক হয়ে মারা যান। আমার বাবা মাত্র 10 মিনিট সময় দিয়েছিলেন আমাদেরকে। তখন আমার মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি আমি আমার বাবার কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি। কারণ আসলে কিছু কিছু বাচ্চাদেরকে নিয়ে কিন্তু প্রত্যেক বাবা মায়েরই একদম ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমার মেয়েটা বা আমার ছেলেটা এই পর্যন্ত গিয়ে পৌঁছবে। তো আমার বাবার মৃত্যুর পরে যেটা করলাম, আমি ঢাকায় ফিরে আমি আবার ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাই এবং যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাই, ওই সময়টাতে আমার ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান স্যার ছিলেন, স্যার আমাকে বললেন যে তুমি মাস্টার্স করোনি? আমি বলছি না স্যার, এখনো করা হয়নি। বুঝতে এই তো ক্লাস শুরু হয়ে যাবে, আমরা প্রসেসিংটা চলতে থাকুক, তুমি কিন্তু ক্লাস শুরু করে দাও। তো যেহেতু আমি মোটামুটিভাবে ডিপার্টমেন্টে বেশ পরিচিত ছিলাম, যার কারণে আমার খুব একটা সমস্যা হয়নি, আমি ক্লাস শুরু করে দিয়েছিলাম। এটা ছিল আমার লাইফের ফার্স্ট এগিয়ে যাওয়া, ফার্স্ট টার্নিং পয়েন্টটা, যে আমি পড়াশোনা 4 বছর পরে ব্রেক অফ স্টাডির পরে আমি আবার শুরু করেছি। এরপরে হলো যে আমার মাস্টার্সে আমার ফার্স্ট ক্লাস 5th পজিশন হয় এবং দেখা গেল যে আমি যখন যেদিন আমার মাস্টার্সের রেজাল্ট আসে বিকেলবেলা, ওই দিন মর্নিংয়ে আমি বিআইটি নামক একটা স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমি ওইখানকার টিচার হিসেবে ইকোনমিক্সের ও লেভেলস অ্যান্ড এ লেভেলসের টিচার হিসেবে জয়েন করি এবং মোটামুটি 4-5 বছর এরকম খুব কমফোর্ট জোনে আমি ছিলাম। আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্টটা তখনই শুরু হয় যখন হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার একটি স্পৃহা কাজ করে এবং সেই সেকেন্ড টার্নিং পয়েন্টটার পেছনের যেই মানুষটা ছিলেন, তিনি আমার সামনে বসা তুলিয়াপা আমাকে আমার ওই কমফোর্ট জোন ভেঙে ওই আগল থেকে বাইরে টেনে বের করে আনার পেছনের একজন মানুষ। ওই সময়টাতে যা হয়েছিল যে আমি খুব স্মুথ একটা আর্নিং ছিল আমার, মোটামুটিভাবে ছাপোষা টাইপের, বাট একটা মাইল ফলক হলো যে উনি আমাকে বের করে নিয়ে আসতে চাইলেন। আমি একজন শিক্ষাক্ষেত্রে নারী উদ্যোক্তা যাতে হয়ে উঠতে পারি, উনি সেই প্রসেসটা শুরু করে দিলেন এবং আমাকে ওই কমফোর্ট জোন থেকে খুব জোরে টেনে বের করে আনার পলিসিটা ছিল একটু ডিফারেন্ট ওয়েতে। আমি এই গল্পটা একটু বলতে চাচ্ছি আপা। সেটা হলো যে আমাদের সিরাজউদ্দৌলা স্যার ছিলেন, ওনার মাধ্যমে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন যে আমি ওদেরকে পড়ানো শুরু করবো কিনা। তো আমি তো না বলে দিলাম, কারণ আমার তো এমনিতেই জয়েন্ট ফ্যামিলি, ওইখানে ওই মানুষদের ভিতরে, মানে এতগুলো মানুষের ভিতরে আবার আমি বাচ্চাদেরকে এনে ওরা আমার কাছে পড়তে আসবে, এই ব্যাপারটা কিন্তু একটু কমপ্লিকেটেড ছিল। তা আমি না ওই কমফোর্ট জোন থেকে বাইরে বের হয়ে আসতে চাচ্ছিলাম না, এটা ছিল আমার ভিতরের ব্যাপারটা, মানে সাহস পাচ্ছিলাম না, একটু ভয় পাচ্ছিলাম। আমার উদ্দেশ্য ছিল যে আপনি জাস্ট বের হয়ে আসেন, এরপরে আপনি শুধু টিচার না, আবার উদ্যোক্তাও হন। কারণ আমি মনে করি যে উদ্যোক্তা নিজেও কর্মসংস্থান তৈরি করে এবং আদার্স আরও মানুষের কর্মসংস্থান তৈরি করে। অবশ্যই আপা, অবশ্যই। এবং আপনাকে আমি তো বলবো জহুরি, হ্যাঁ, আপনি খুঁজে খুঁজে কিন্তু জেমস স্টোন বের করেন। হ্যাঁ, এবং আমি যে এই যে লুকিয়েছিলাম বা আমার যে মোটামুটি ঝিনুকের খোলসের ভিতরে ছিলাম, মুক্তা বের করে নিয়ে আসি, হ্যাঁ, আপনি টেনে এটা বের করে নিয়ে এসেছেন। সেই গল্পটাই বলতে চাচ্ছি যে কিভাবে আমাকে রাজি করালেন। এই প্রসেসটা ইট ওয়াজ ভেরি টাফ। হ্যাঁ,
তো আমাকে প্রথমে যখন সিরাজউদ্দৌলা স্যারের মাধ্যমে যখন বললেন, তখন আমি তো তখন বললাম যে না, আসলে তো আমি পড়াবো না, কারণ আমি তো ক্লাসে সব পড়িয়ে দিই। আমি গত 22 বছর ধরে শিক্ষকতা পেশায় আছি এবং আমার মোটামুটি সুনাম আছে। আমি ক্লাসে এমনভাবে করিয়ে দিই, ওদেরকে আর বাইরের কোনো টিউশনস নিতে হয় না। কিন্তু তখন সিরাজউদ্দৌলা স্যার বললেন যে ওরা তো আপনার সরাসরি স্টুডেন্ট না, আপনি তো ওদের ক্লাসে পড়াচ্ছেন না, সো ওরা আপনার কাছে পড়তে যাবে। তো তখন দেখলাম যে এখন আমাকে নতুন একটা কারণ বলতে হবে, যেটাতে ওরা যাতে ওদেরকে আমাকে পড়াতে না হয়। হ্যাঁ, তো আমি বললাম যে আমার বাসা তো অনেক দূর, মোহাম্মদপুর, এত দূর তো বাচ্চারা গিয়ে পড়তে পারবে না। ওরা তো গুলশানে থাকে, বনানীতে থাকে, কেউ ইয়েতে থাকে, যে পুরান ঢাকা, বিভিন্ন জায়গা থেকে, উত্তরাতে থাকে। ওরা কিভাবে আমার বাসায় এত দূর পড়বে? বলে যে আপনি মানিকগঞ্জে পড়াবেন, ওরা উইকলি একদিন গিয়ে আপনার কাছে পড়ে আসবে। তো বললাম যে বাহ, এ তো নাছোড়বান্দা। তারপর বললাম যে স্যার, আসলে আমার তো আসলে প্রয়োজন নাই। বলে প্রয়োজন নাই মানে? ওরা আপনার কাছে পড়বে, আপনি ওদেরকে শিখাবেন, এবং এর মাধ্যমে আপনার যেইটা টিউশনস আসবে, ওইটা দিয়ে আপনি প্রতি মাসে একটা করে শাড়ি কিনবেন, আলমারিতে ঝুলায় রাখবেন, তারপরেও আপনাকে পড়াতে হবে। তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আসলে এমনভাবে বলছে। তখন এরপরে যখন আমি আমার হাজব্যান্ডকে বলার পরে সে বললো যে ঠিক আছে, তুমি কথা বলতে পারো। সিরাজউদ্দৌলা স্যারের কাছে আপনি কনফার্ম হয়ে দেন আপনি আমাকে ফোন করেছিলেন, আমার সেটা মনে আছে, এবং আপনি বললেন যে আপনি কবে থেকে শুরু করছেন সেটা আমাকে জানান। এই আমার আগল ভেঙে বের হয়ে আসা, ওই ভয়টাকে জয় করা, সেইটা হচ্ছে আপনার সংস্পর্শে এসে। এটা আমার লাইফের সেকেন্ড টার্নিং পয়েন্ট, যেটা হচ্ছে আমাকে অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে সমাজে কাজ করার জন্য। আপনার সাথে কথা হচ্ছিল অনেক অনুপ্রেরণামূলক। সময় হলো বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগতম গ্রিন টিভির স্বপ্নজয়ী অনুষ্ঠানে। আমার সাথে আছেন সোমা তাহেরা। আপনার চোখে জীবনের মানে কি? আমার চোখে জীবনের মানে, এক কথায় যদি বলতে হয়, বলবো যে নিজে একজন মানুষের মতো মানুষ হয়ে তৈরি হব, একজন ভালো মানুষ হতে চাই, এবং আমার সংস্পর্শে যারা আছেন, আমার আশেপাশে যারা আছেন, তাদের সবাইকে নিয়ে আমি ভালো একটা কমিউনিটি তৈরি করতে চাই। একটা যাদের চিন্তা ভাবনা খুবই পজিটিভ, এ ধরনের একটা কমিউনিটি তৈরি করতে চাই, এবং এই সৎ পথে থেকে ওই যে আমাদের যে জীবনের যে নিশ্চিত একটা জিনিস আছে, যে মৃত্যুটাকে ছুঁয়ে যাওয়া, যেন আমৃত্যু এই সঠিক পথে চলে ভালো মানুষ হয়ে এবং ভালো সঙ্গীদের সাথে ওই পর্যায় পর্যন্ত কাটাতে চাই। এটাই কাছে আমার মনে হয় যে জীবনের মানেটা হচ্ছে প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠা, নিজেকে গড়ে তোলা, এবং আশেপাশের মানুষদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। এটাই হচ্ছে আমার জীবনের মানে বলে মনে হয়। জীবন চলার পথে কখনো কি আপনার মনে হয়েছিল যে হ্যাঁ, আমার দ্বারা আর সম্ভব না? তো ওই সময়টা আপনি কিভাবে কাটিয়ে উঠেছিলেন? আসলে ছোটবেলা থেকে আমি খুব উদ্যমী, তো আমার কাছে মনে হয়েছে, কখনোই মনে হয় না যে আমি থেমে যাব। আমি হয়তো বা একটু সময় নেই, আমি একটু পজ নেই, একটু ধৈর্য ধরে এটাকে বলা হয় যে একটু এনার্জি গ্যাদার করি। মোবাইলে যেমন হয় না, যে মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায়, তো তখন আমরা নতুন করে রিচার্জড হই। আমি যেটা করি যে যখন হঠাৎ করে সামনে কোনো বিপদ চলে আসে, মনে হয় যে জীবনটাকে এখানে থমকে যাবে, ঠিক এখানে বন্ধ হয়ে যাবে, ঠিক ওই সময়টাতে আমি একটু সময় নিই নিজের জন্য, সময় নিয়ে আবার নতুন করে নব উদ্যমে শুরু করি। তো এই ক্ষেত্রে একটা দুটো ঘটনা বলতে পারি, যেমন খুব রিসেন্টলি যেই ঘটনাটা ঘটেছে, যে হঠাৎ করেই আমি আমার জাস্ট কয়েক মিনিটে একটা ডিসিশন নিয়েছি যে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি। ওই সময় হয় কি, মানুষ খুব আবেগ আপ্লুত হয়ে পড়ে, আর আসলে আমি 22টা বছর একটা ইনস্টিটিউশনে সময় দিয়েছি। তো
আমি যখন চলে যাই আমার পেছনে আমার জন্য পিছুটান কাজ করে না, কিন্তু আমার জন্য একটু মায়া কাজ করে। যেমন এতগুলো এই স্টুডেন্টদেরকে আমি পড়িয়েছি, এই কলিগদের সাথে আমি এত বছর সময় কাটিয়েছি, এই মায়াটার জন্য না একটু কষ্ট লাগে। কিন্তু তার মানে যে আমি চাকরিটা আমি ছেড়ে দিয়ে চলে এসেছি বলে যে আমি একদম ভেঙে পড়ছি তা না। আমার মাথায় কন্টিনিউয়াসলি চলছে যে আমি এরপর উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করব। রাইট। হ্যাঁ, আমি তো থেমে থাকার জন্য জীবন না, জীবনটা হচ্ছে চলার জন্যে, হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে যেভাবে তৈরি করে দিয়েছেন, এইটাও আমার জন্য মনে হয় যে একটা নমুনা যে আমাদের জীবনটা কেমন হবে। যেমন দেখবেন আপা, আমরা কিন্তু তাকাচ্ছি, সামনাসামনি তাকাচ্ছি, আমাদের নাক মুখ সব কিন্তু সামনের দিকে। তার মানে কি থমকে যাওয়াটা না, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের হাতও দেখেন, আমি যে কথা বলছি আমার হাত সামনের দিকে যাচ্ছে, মানে কি সামনের দিকে আগাতে হবে। আমার হাত তো পেছনে যাচ্ছে না, পেছন যেতে হলে পরে ওইটা দরকার নাই তো। আমার লাইফ হচ্ছে সময় এগিয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটা আমাদের ধরেন আমাদের নিজস্ব আকার আকৃতিগতভাবে আমি যেভাবে নিজের জীবনটাকে চিন্তা ভাবনা করি। আরেকটা আমাকে খুব ইন্সপায়ার করে, সেটা হচ্ছে প্রতিদিন যে সূর্য ওঠে, এইটা আমাকে দারুণভাবে ইন্সপায়ার করে যে প্রত্যেকদিন সূর্য উঠছে, তার মানে কি প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলা যায়। আমার গতকালকে বিপদ গেছে সেইটা নিয়ে আমি যদি শুধু টেনশন করতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, আমি অসুস্থ হয়ে পারবো। এই আমাদের তো লাইফ একটাই নিজেকে প্রমাণ করার জন্য আপা। আমার তো লাইফ, আমি তো 2-3টা লাইফ পাচ্ছি না। তার মানে কি আমি মন খারাপ করে, আমি ডিপ্রেসড হয়ে একদম জীবনটাকে একদম ভেঙে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে জীবন কাটানোর পক্ষপাতী আমি না। হ্যাঁ, বিপদ আসছে, মানুষের জীবন তো এইটাই, আপস অ্যান্ড ডাউনস থাকবে, চড়াই উতরাই থাকবে, কিন্তু কোনোভাবে ভেঙে পড়া যাবে না। মানসিকভাবে শক্ত থাকতে হবে, মানসিকভাবে স্ট্রং থাকতে হবে, যাতে করে জীবনের পথে আমরা এগিয়ে যেতে পারি কোনো রকম সময় নষ্ট না করে। সময়টাকে আমি খুব ইম্পর্টেন্স দেই, যে প্রত্যেকটা সময় যথোপযুক্ত আপনার ব্যবহার কাছে করা। সফলতার সংজ্ঞা কোনটি? এটি কি আপনি মনে করেন যে শুধু অর্থ, নাকি খ্যাতি, নাকি অন্য কিছু? আমার কাছে সফলতা বলতে আসলে এক একটা সময়ে আমি আমার স্টুডেন্টকে যেভাবে বলি সেটা বলি যে আসলে সফলতা হচ্ছে অনেকটা সিঁড়ির মতো। যেমন সিঁড়ি স্টেপ বাই স্টেপ উঠতে হয়, ওরকম সফলতা ব্যাপারটা বলতে শুধুমাত্র আপনি সার্টিফিকেট পেলেন কিন্তু আপনি মানুষ হলেন না, রাইট। সেটা কিন্তু সফলতা নয়। আবার হচ্ছেন আপনার টাকা হলো কিন্তু আপনি পিশাচের মতো আচার আচরণ করছেন, সেটা সফলতা না। সেটাও সফলতা না। তারপরে আরেকটা ব্যাপার হলো যে আপনি খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু আপনার ভিতরে অহংকার, ভিতরটা সুন্দর না, তাহলেও আপনাকে আমি সফল বলবো না। তো সফলতা হচ্ছে ইটস দ্য কম্বিনেশন অফ লটস অফ থিংস। যেমন আপনার ভিতরে শিক্ষা ব্যাপারটা থাকতেই হবে, কারণ শিক্ষা হচ্ছে মানুষের স্বাধীনতার প্রথম পদক্ষেপ। আপনার শিক্ষা না থাকলে পরে আপনার অর্থনৈতিক স্বাধীনতা আসাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো শিক্ষা নাম্বার 1। তারপর হচ্ছে অবশ্যই স্বাস্থ্য। আমি অনেক শিক্ষিত হলাম, অনেক কাজ করছি, কিন্তু আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলাম, তো সেটাও না। আপনার স্বাস্থ্যগতভাবেও আপনাকে সুস্থ থাকতে হবে, এটা একটা। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই আর্নিং করতে হবে, পয়সা আর্ন করতে হবে, এবং সেই যেই টাকাটা আপনি পাচ্ছেন সেটা আপনি একদম স্বার্থপরের মতো নিজের মতো ইউজ না করে মানুষকে এগিয়ে নেওয়ার জন্য যদি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটা অনেক বিশাল বড় একটা ব্যাপার হবে। এবং সফল, আমি প্রকৃত অর্থে সফল মানুষ তাদেরকেই বলবো যাদের ভিতর শিক্ষাগত যোগ্যতাও আছে, যাদের ভিতরে সুস্বাস্থ্য আছে, যাদের ভিতর মানবিক বোধ আছে, এবং যারা মানুষের জন্য কাজ করে। এই সব কিছু মিলেই আমি একটা মানুষকে সফল বলবো। মানে মানুষ হয়ে ওঠা যাকে বলে আর কি, একটা মানুষের মানুষ হয়ে যখন উঠতে পারে তখন আমি তাকে সফল মানুষ বলবো। পরবর্তী প্রজন্মের জন্য আপনার উপদেশ কি? পরবর্তী প্রজন্মের জন্যে যেটা বলবো সেটা তো অবশ্যই, যেটা আমি সবসময় বলি, যে মানুষের মতো মানুষ হয়ে ওঠা, একজন আলোকিত মানুষ হয়ে ওঠা, এটা খুব জরুরি। ওদের ভিতরে শিক্ষার আলো থাকতে হবে, শিক্ষার আলোটা নিজের ভিতর জ্বালাতে হবে, এবং ওদেরকে হতে হবে সূর্যের মতো। আমরা যেমন সবাই তো আর সূর্য হয় না, আমরা যেমন হয়েছি মোমবাতির মতো। আমি আমার নিজেকে আমি সবসময় মোমবাতির সাথেই তুলনা করি, যে আমার আলোটা হচ্ছে
এক খুব স্মিত একটা আলো, আমি শুধুমাত্র আমার আশেপাশের চারদিকটাকে জ্বালাতে পারি, হ্যাঁ, আলো জ্বালতে পারি। কিন্তু আমি চাই পরবর্তী প্রজন্ম ওরা হবে এক একজন এক একটা সূর্যের মতো, দে উইল বি দ্য স্টার্স, এবং তাদের আলোয় সারা পৃথিবী আলোকিত করবে। এবং থামা যাবে না, কখনো থামা যাবে একদম না। না, কোনোভাবেই থেমে থাকা না, Right. কোন রকম ডিপ্রেশন না। এই যে এখনকার যুগের কিন্তু আপনি দেখবেন আপা, ওদের কিন্তু ওই যে সুইসাইড করার টেন্ডেন্সিটা বেড়ে গেছে। হ্যাঁ, একদম খুবই মারাত্মক রকমের বেড়ে গেছে। কোনো কিছু পেলো না, এইটা না পাওয়ার ব্যাপারটা, সে পাওয়াটা হতে পারে ম্যাটেরিয়াল কোনো জিনিস হতে পারে, মোবাইল পেলো না করলাম সুইসাইড, মোটরসাইকেল পেলাম না করলাম সুইসাইড, একটা মেয়েকে ভালোবাসতেছি মেয়েটাকে পেলাম না করলাম সুইসাইড, ছেলেটাকে ভালোবাসতেছি ছেলেটাকে পেলাম না করলাম সুইসাইড। আরে বাবা, তোমার লাইফ একটা, কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না। মানে একটা যার জন্য তুমি সুইসাইড করতেছো, তুমি সুইসাইড করার পর দিন সে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে, কেন তুমি তার জন্য নিজের জীবনটাকে বিসর্জন করবা? এটার তো কোনো মানে হয় না। একটা মোবাইল কি, একটা মোবাইলের জন্য এই জীবনটাকে শেষ করে দিতে হবে? হ্যাঁ, বাবা মা হয়তোবা যখন বকাঝকা করে তোমার খারাপ লাগছে, আরে বাবা মা তো তোমার ভালোর জন্যই বকছে। বাবা মা কেন বকছে? অ্যাজ আ মাদার হিসেবে আমি বলবো যে আমি কখনোই চাই না আমার বাচ্চাদেরকে অন্য কেউ মুখে আঘাত করুক কিংবা শারীরিকভাবে আঘাত করুক। তার চেয়ে আমার নিজের সন্তান, তাকে আমি বকলাম পিটালাম যা কিছু করলাম আমিই তো করছি, মানে আমি যখন ওদেরকে বকি তখন তো একটা ব্যালেন্স রেখেই বকবো, যাতে করে ও শুধরে যায়। ওরা যেন এই যে আমাদের টিচাররা যে আচরণ করি, বকাঝকা করি, বা হচ্ছে প্যারেন্টসরা যে বকাঝকা করি, আমি পরবর্তী প্রজন্মকে বলবো তোমরা এটাকে পজিটিভলি নাও, তারা তোমার ভালোর জন্য বলছে, তুমি তোমার যারা মঙ্গলের ধরেন জন্য বলছে। নিজেকে পরাজিত মনে করে, তো তাদের উদ্দেশ্যে আপনার মানে কি বলার আছে? পরাজিত, যারা নিজেদেরকে পরাজিত মনে করে, এটা আসলে নেগেটিভ মাইন্ড সেটআপ যেটাকে বলবো আমি, হ্যাঁ, ওরা কিন্তু তাকে ওই নেগেটিভিটির ভিতর থেকে বাইরে বের হয়ে আসতে হবে। আমার কাছে এটাই মনে হয়, তাকে পজিটিভলি চিন্তা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে স্বনির্ভর হওয়াটা, এটাকে আমি খুব এমফাসাইজ দেই। আপনি দেখবেন যে মানুষগুলো পরনির্ভরশীল হয় তারাই কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড থাকে তাদের ভিতরে বেশি। স্বনির্ভর যারা, তাদের ভিতরে কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড থাকে না। নিজের পায়ে দাঁড়ানো মানুষগুলো প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়। আর ওই মানুষগুলো ডিপ্রেসড হয়ে যায়, যারা বলে ও আমার জন্য এটা করবে, সে আমার জন্য এটা করবে, হায় হায় ও আমার জন্য করলো না, ওই করলো না, মানে এরকম করে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। একটা মানুষ যখন নিজের শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, নিজের অর্থনৈতিক স্বাধীনতা প্রাপ্ত হয়, সেই মানুষ কখনো নেগেটিভ হয় না, হতে পারে না, তারা পজিটিভই হয়। তো যারা নেগেটিভ চিন্তাধারার ভিতরে আছেন, যারা মনে করছেন যে যেরকম ইনকাম করা দরকার করতে পারছি না, বা আমি চেষ্টা করছি আগাচ্ছে না, আমি তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করে লেগে থাকুন, বিজয় সুনিশ্চিত, আপনি সফল হবেন। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করলে সেই মানুষ সফল হবেই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো স্বপ্নজয়ী হতে হলে কি কঠোর পরিশ্রম প্রয়োজন নাকি ভাগ্য? আপনি কোনটি মনে করেন? আমি অবশ্যই বলবো, এবং ওই যে কেন? উপরে একজন কেন? আছেন, হ্যাঁ, উনি অবশ্যই তকদিরে বিশ্বাস কিন্তু আমাদের ইসলামের একটা পার্ট। হ্যাঁ, তকদিরে বিশ্বাস করতেই হবে, ভাগ্য। কিন্তু ওই ভাগ্যটাকেও পরিবর্তন করা যায় কঠোর পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতা, ধৈর্য, এগুলোর মাধ্যমে। এটা তো আল্লাহ পাক বলছেনই, যে কোনো ধর্মেই কিন্তু বলা আছে যে তুমি কিন্তু তোমার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারো। এবং সেই ভাগ্য পরিবর্তন করার জন্য আমি আমার খুব পছন্দের একটা কোড আমি বলবো, মার্টিন লুথার কিং, ওনার কথা, যে উনি কিন্তু এটা বলেছেন যে তুমি তোমার লক্ষ্য স্থির করো, তোমার ভাগ্যটা কি, তুমি সফল কাম হতে চাচ্ছ, তুমি স্বপ্নজয়ী হতে চাচ্ছ, তো ওই স্বপ্নজয়ীটা ওটা হবে তোমার টার্গেট। এরপর ওই টার্গেটে কিভাবে যাবে? ইফ ইউ হ্যাভ টু ফ্লাই অ্যান্ড ইউ উইল ক্যাচ ইউর সাকসেস। ইফ ইউ ক্যান্ট ফ্লাই, then you run and catch your success. If you can't run, then walk and catch your success. And if you are unable to walk, then crawl and touch your success. Right. যেভাবেই হোক আপনাকে সফলকাম হওয়ার জন্যে উপরে যে সৃষ্টিকর্তা আছেন তার উপর বিশ্বাস রাখতে হবে, এবং ওইটাকে টাচ করার জন্য আপনার যতটুকু ইফোর্ট দরকার সেই ইফোর্টটা আপনাকে দিতেই হবে। এবং যদি আপনি আপনার সময়কে ঠিকমতো কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন,
তাহলে আপনি সফল হবেন, এটা গ্যারান্টিড। এখানে ডিপ্রেশনের কোনো জায়গা নেই। আপনার কাছে অনেক অনুপ্রেরণামূলক গল্প শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আপা, এবং আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি গ্রিন টিভি কর্তৃপক্ষকে এবং স্বপ্নজয়ী ক্যামেরার পেছনে যারা কাজ করছেন তাদের সবাইকে। আপনারা আমাকে এই যে সুযোগটা দিয়েছেন এখানে কথা বলার জন্যে, আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে।